পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। এই শহরে নবাব আমলে উত্থান পতনের অনেক কারুকার্য ভাস্কর্য আজও বিদ্যমান। ১৬ শতকের শেষে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে ভাঙাচোরা ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ শহরটি এখনও মসজিদ, সমাধি এবং বাগান বাড়ি সহ নবাবের স্মৃতি বহন করে চলে। एक भ्रमण उद्देश्य हमारा आज का भ्रमण मुर्शिदाबाद। এখন আমি কলকাতার সবথেকে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাতে, যেখান থেকে আজ আমার মুর্শিদাবাদ যাত্রা শুরু হবে। চলো তাহলে শুরু করা যাক আমার জার্নি। আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আজ নতুন জার্নি মুর্শিদাবাদ। ঘড়িতে এখন বাজে 10:30। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেছি। এবার আমি যাব এখান থেকে লালগোলা। এখন আমি আছি 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছেড়ে যাবে শিয়ালদা লালগোলা এক্সপ্রেস। এখান থেকে মুর্শিদাবাদ যেতে সময় লাগে এখন 6 ঘন্টা, জানি, যেটা সকাল 4:30টায় মুর্শিদাবাদে নামবো। আমার সিট নম্বর S323। ঠিক 11:30-এ আমার ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। মুর্শিদাবাদ যাওয়ার জন্য শিয়ালদা থেকে শিয়ালদা লালগোলা এক্সপ্রেস প্যাসেঞ্জার অনেক ট্রেন সারাদিন চলাচল করে, যার টিকিট মূল্য লোকাল 45 টাকা ও এক্সপ্রেসের ভাড়া 100 টাকা। আমি যেটাই ভ্রমণ করছি সেটা হলো লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল, যেটা রাত 11:30 শিয়ালদা থেকে ছাড়ে। রাইট 11:30 আমার ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে লালগোলার উদ্দেশ্যে রওনা দিল। এখন বাজে 5:30। বর্তমান আমি পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। তো আমার প্রথম কাজ এখন ফ্রেশ হয়ে, আর আমি রুম নিয়েছি ডরমেটারিতে, রেলওয়ে রিটায়ারিং রুমে। আজ রাত্রে এখানে স্টে করব, করে সকাল 9টার দিকে ফ্রেশ হয়ে এবার মুর্শিদাবাদের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে ওদের এক্সপ্লোর করার জন্য আমি একটা টোটো ঠিক করে এবং টোটোর অনুসারে আমি বেরোবো। আমার যে রিটায়ারিংয়ের ভাউচার আছে, আমি এখানে পিছিয়ে যে বিল্ডিং দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ে আমার ভাউচারটা শো করিয়ে আমি রিটায়ারিং রুমে যাব। মুর্শিদাবাদ থাকার জন্য সব থেকে সস্তা সেটা হচ্ছে রেলওয়ে রিটায়ারিং রুম। এটি হলো মুর্শিদাবাদের IRCTির রিটায়ারিং রুম। এখানে একটি ডরমেটারি ও দুটি রিটায়ারিং রুম আছে। 48 টাকা প্লাস GST, মানে 60 টাকা দিয়ে এক রাত 24 ঘন্টা আপনি এখানে থাকতে পারেন। সব থেকে কম পয়সার মধ্যে মুর্শিদাবাদে এই ডরমেটারি রুম আমার পক্ষে সব থেকে ভালো। আপনি এক রাত এখানে ডরমেটারি রুম 60 টাকা দিয়ে 24 ঘন্টা এখানে থাকতে পারেন। আর মুর্শিদাবাদ ঘোরার জন্য একদিনই সব থেকে ভালো। একদিনই ঘুরে যদি কমপ্লিট করতে চান মুর্শিদাবাদ, তো আমি বলব সব থেকে কম দামের মধ্যে এই ডরমেটারি রুমে থাকুন, যার কস্ট 60 টাকা, অনলি 60 টাকা, 48 প্লাস GST নিয়ে 60 টাকা, যেটা আর মুর্শিদাবাদে কোথাও পাবে না। দেখুন রুমের ভিউটা কীরকম, একসঙ্গে 4টা বেড। এখানে একটা আয়না, 4 জনে থাকার মতো একটা বিশাল রুমে 4টে বেড।
বেডের সঙ্গে একটা করে চেয়ার, আর বাথরুম খুবই ভালো, গিজার লাগানো আছে। এখানে একটা ড্রেসিং, এখানে একটা বাথরুম, ইন্ডিয়ান টয়লেট, এখানে একটা ইন্ডিয়ান টয়লেট। মোটামুটি 60 টাকার হিসাবে খুবই সুন্দর, একদিন থাকার মতো, 24 ঘন্টা। এখানে আলমারি, আপনার সামান ফামান ব্যাগ যা কিছু আপনি এখানে রাখতে পারেন, আপনার জিনিসপত্র, মোবাইল চার্জার যাবতীয়। একটা কথা বলে রাখি, এখানে থাকতে হলে কনফার্ম টিকিটের সঙ্গে আপনাকে আইআরসিটির ওয়েবসাইটে গিয়ে ওখানে বুকিং করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। মুর্শিদাবাদের আশেপাশে যতগুলো দর্শনীয় ঐতিহাসিক পর্যটন স্থল আছে, এখান থেকে টোটো বুক করে বা শেয়ারে ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি একটু বার্গেনিং করেন তাহলে 200 টাকার মধ্যে সব জায়গায় ঘুরে নিতে পারেন। আর প্রতি শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে, তাই শুক্রবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন এখানে আসতে পারেন। হাজারদুয়ারি যাওয়ার জন্য স্টেশনের বাইরে এসে আপনি পেয়ে যাবেন অনেক টোটো। ঘুগনি আর পুরি দিয়ে সকাল সকাল টিফিন সেরে 9টার মধ্যে আমি এক টোটো দাদার কাছে জানতে চাইলাম মুর্শিদাবাদে একদিনের মধ্যে ঘোরার কোন কোন জায়গা আছে। সেই মতে উনি আমাকে একটা অ্যালবাম দেখালেন, সব জায়গা ঘুরিয়ে ভাড়া হিসাবে 250 টাকা লাগবে। আমি বার্গেনিং করে 200 টাকায় রাজি করালাম একা থাকার জন্য, তাই একটু খরচটা বেশি লাগলো। মোট 200 টাকা তাহলে নাকি? আপনারা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন, টোটো ছাড়াও এখানে ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরতেও পারেন, তাতে একটু খরচ বেশি বহন করতে হবে। মুর্শিদাবাদে যতগুলো ঐতিহাসিক স্থান আছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি ঘুরে নিতে পারেন। মুর্শিদাবাদের রাস্তাঘাট খুব সাফ সুতরা। টোটো দাদার কাছে জানতে পারলাম আমাকে প্রথমে নিয়ে যাবে কাঠবাগান। আমি এখন আছি সিরাজউদ্দৌলার 200 বিঘা বাগান বাড়ি। এখানকার এন্ট্রি ফি 30 টাকা। মুর্শিদাবাদের যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটি হলো কাঠবাগান। এই জায়গাটিকে আগে কাঠগোলাপ বাগান বলা হতো। মুর্শিদাবাদে এটি একটি জনপ্রিয় আকর্ষণ ভ্রমণ কেন্দ্র। কাঠগোলাপ প্রাসাদ এবং বাগান, যা 1873 সালে ধনপত সিং দুর্গার এবং লক্ষ্মীপত সিং দুর্গার দ্বারা নির্মিত করা হয়। বর্তমান এখানে কাঠগোলাপ বা কাঠগোলাপের গাছ দেখতে পাওয়া যায় না। এখানে এখন শুধু আম বাগান এবং রয়েছে মন্দির, পুকুর, ফুলের বাগান, সুড়ঙ্গ পথ ও একটি দোতলা প্রাসাদ। এই বাগানটির আয়তন 250 বিঘা। বাগানটি এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে অনেক সময় লাগে। বাগানের মধ্যে রয়েছে অনেক মন্দির এবং একটি সুড়ঙ্গ পথ। এটি হলো বাগান বাড়ির মধ্যে সুড়ঙ্গ পথ। মুর্শিদাবাদে ব্রিটিশের ষড়যন্ত্রে এই বাগান বাড়িও জড়িত ছিল। বাগানের ভিতরে এই সুড়ঙ্গ পথ, যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। এই সুড়ঙ্গ পথে নাকি জগৎ ছেড়ে বাড়ি যাওয়া যেত। বাগানের মধ্যে রয়েছে দোতলা একটি প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে রয়েছে অনেক পৌরাণিক নামি দামি আসবাবপত্র, কারুকার্য করা অনেক পেন্টিং ও ঝাড়বাতি। প্রাসাদের সামনে রয়েছে একটি বড় পুকুর এবং প্রাসাদের সামনে যে পুকুরটি রয়েছে তার মধ্যে রয়েছে একটা বিশাল ঘাট, যা দেখতে খুবই সুন্দর।
বিঘা বাগান বাড়ি পায়ে হেঁটে শেষ করা যাবে না। এখান থেকে পুরো ওই পর্যন্ত যে এরিয়া। এরপর আমার গন্তব্য ছিল নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। রাস্তার সামনে এই সেই ঐতিহাসিক মসজিদটি রাস্তা। 1776 খ্রিস্টাব্দে রাজা দেবী সিং এটি তৈরি করেন। এখানে অনেক চিত্রে গড়া দরবার হল এবং এখানে এমন একটি আয়না আছে যার নিজের মুখ দেখা যাবে না। এখানে আমি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিছুক্ষণ দর্শন করার পর আবার বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে, যেখানে আমাকে নিয়ে যাবে সিরাজউদ্দৌলার বাড়ি। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে গেছে, যাচ্ছে যাচ্ছে। এই হলো নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। প্রায় 300 বছরের এই ভগ্ন প্রাসাদটি এককালে সপরিবারে থাকতেন সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের ঐতিহাসিক উল্লেখযোগ্য জায়গার মধ্যে এটি একটি। ঐতিহাসিক মতে এই প্রাসাদের মধ্যে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খান তার প্রিয় বোন শাহ খানের জন্য। তার বিয়ে হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে। আলীবর্দী খান মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, কিন্তু তা মেনে দিতে পারেনি মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠের মতো কিছু ব্যক্তি। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে এখানেই হত্যা করেছিলেন সিরাজউদ্দৌলাকে। এরপর আমি যেখানে যাব সেটা হচ্ছে জাফরগঞ্জে হাজার কবরস্থান। মুর্শিদাবাদের সব ঐতিহাসিক স্থানগুলি 1-2 কিলোমিটারের কাছাকাছি। এটি হলো নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। মির্জাফর ও তার বংশধরের 1000 নয় 1100-এর বেশি কবরস্থান এখানে অবস্থিত। কিন্তু এই 1100 কবরের মধ্যে কোনটি কার বোঝা মুশকিল। এখানে মির্জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের পরবর্তীকালে নবাবদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের এখানে কবর দেওয়া হয়। জাফরগঞ্জে এই কবরস্থান 3.5 একর জায়গা জুড়ে রয়েছে। এই সমাধি ক্ষেত্র যেটা তৈরি করেছিলেন মির্জাফর নিজেই। ভেতরে যেসব সমাধি বা কবর, এগুলো আলীবর্দী খানের বোন শাহ খাতুন, সিরাজউদ্দৌলা বিধবা মুন্নি বেগম এবং মাবরুক বেগম ছাড়াও অন্যান্য মহিলাদের কবর। তাদের 4 দেওয়ালের মধ্যে রাখার কারণ পর্দার আড়ালে তাদের রাখা। নবাবদের বেগম ছাড়াও এখানে নাজাবি বংশের মহিলাদেরও কবর এখানে দেওয়া হয়। মুর্শিদাবাদের যে উল্লেখযোগ্য 18টা নবাব ছিলেন, এই 18টা নবাবের মধ্যে এখানে 12টা নবাবের কবর আছে। বাকি 6 জন অর্থাৎ মুর্শিদ কুলি খান, মীর কাসিম, সিরাজউদ্দৌলা, মিরন ইত্যাদি এদের কবর বাইরে। এখানে মির্জাফরের বংশধর ছাড়াও 2টো পায়রার কবরস্থান আছে। আজ থেকে 300 বছর আগে কোনো ডাক বা পিয়ন ছিল না। তখনকার দিনে 2টো পায়রার নাম ছিল হীরালাল ও পান্নালাল। এদেরও কবর এখানে আছে। মির্জাফরের বংশধরের কিছু কবর বিহার ও কিছু কবর বাংলাদেশে দেখা যায়। তখনকার দিনে এত দূর থেকে লাশ এখানে আনা কবর দেওয়া অসম্ভব ছিল, তাই কিছু কবর এখানের বাইরেও আছে। জাফরগঞ্জে এই কবরস্থানে এন্ট্রি করতে 20 টাকা লাগে এবং একটি গাইড দরকার, যা সবকিছু জানার জন্য ও কোনটি কার কবরস্থান। আপনি যদি নিজে থেকে ঘুরে দেখেন তাহলে বোঝা মুশকিল কোনটি কার কবরস্থান।
জাফরগঞ্জে হাজার কবরস্থান দেখার পর এবার আমি যাব আজিমুন্নিসার জীবন্ত কবরস্থান। মুর্শিদাবাদের ইতিহাসে কিছু কিছু তথ্য সত্য যাচাই করা যায়নি। তার মধ্যে একটি মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। তার এই কবরের পেছনে যে রহস্য ছিল, তিনি নাকি রোজ একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খেতেন। এই কলিজা খাওয়া রোজ তার একটা পরবর্তীকালে নেশায় পরিণত হয়েছিল। তাই তিনি রোজ একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খেতেন। তার এই জঘন্য আচরণ যেন তার স্বামী তাকে জীবন্ত কবর এখানেই দেয়। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার এই হত্যার পাপ মোচনের জন্য মসজিদে উঠার সিঁড়ির নিচে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। জানা যায় 1734 সালে এখানে একটি মসজিদ তৈরি হয়েছিল, যা এখন ধ্বংসাবশেষ। এর একটি ছোট অংশ অবশিষ্ট দাঁড়িয়ে আছে। জায়গাটি এখন একটি সুন্দর বাগান ও ফুলের দ্বারা সুসজ্জিত। এরপর আমার পরবর্তী এবং মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় ও পর্যটক ভ্রমণকারীদের একটি অন্যতম জায়গা মুর্শিদাবাদের ঐতিহ্য হাজারদুয়ারি। এখন আমি আছি পশ্চিমবঙ্গের এক ফেমাস টুরিস্ট প্লেস হাজারদুয়ারিতে। মুর্শিদাবাদ ভ্রমণে যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হাজারদুয়ারি প্রাসাদ। এই হাজারদুয়ারি অবস্থান মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে ভাগীরথী নদীর তীরে। অনেকেই মনে করেন এই হাজারদুয়ারি প্রাসাদটি সিরাজউদ্দৌলার তৈরি, কিন্তু এটা সত্যি নয়। নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হেরাজিল, যেটা ভাগীরথী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পরবর্তীকালে অর্থাৎ 72 বছর পরে মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহাঁ প্রায় 41 একর জায়গার উপর তখনকার দিনে 16.5 লক্ষ টাকা ব্যয় করে এই প্রাসাদটি নির্মাণ করেন। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে মদিনার পাশেই রয়েছে একটি বিশাল কামান। এটিকে বাচ্চওয়ালি কামান বা তোপ বলা হয়। নবাব হুমায়ুন জাহাঁর সময় এটি ভাগীরথী নদীর চর থেকে উদ্ধার করা হয়। এটির দৈর্ঘ্য 18 ফুট ও প্রস্থ 22 ইঞ্চি। এর ওজন আনুমানিক 7,675 কেজি। যে কারণে প্রাসাদটির নাম হাজারদুয়ারি, অর্থাৎ 1000টি দরজা, তার মধ্যে 900টি আসল এবং 100টি নকল দরজা। বর্তমান প্রাসাদটি এক মিউজিয়াম গড়ে উঠেছে। এখানে রয়েছে তখনকার আসবাবপত্র, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, নবাবী আমলের প্রতিপত্তি, রয়েছে 2000-এরও বেশি অস্ত্রশস্ত্র। এটি ইউরোপীয় ধাঁচে বানানো, যার 3 তলায় বেগম ও নবাবরা থাকতেন, 2 তলায় পাঠাগার, দরবার হল, অতিথিশালা এবং 1 তলায় রয়েছে অফিস ও গাড়ি রাখার ব্যবস্থা। এখানে একটা কথা বলে রাখি, প্রতি শুক্রবার কিন্তু হাজারদুয়ারি বন্ধ থাকে। সপ্তাহে বাকি 6 দিন সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এখানে খোলা থাকে। এখানে ঢুকতে গেলে 25 টাকার টিকিট কাটতে হবে, যেটা অনলাইন থেকে কাটলে 20 টাকা, যা দিয়ে আপনি ভেতরে মিউজিয়ামও দর্শন করতে পারেন। 3 তলা বিশিষ্ট প্রাসাদটি উচ্চতা প্রায় 80 ফুট। প্রাসাদের প্রবেশদ্বারের সিঁড়ি, 2 পাশে 2টি ছোট কামান রয়েছে। জানা যায় ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে এই তোপ দাগা হতো। প্রাসাদের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, এই জন্য ভিতরে কিছু অংশ আমি দেখাতে পারলাম না, যেটা অনেক পৌরাণিক জমানের ভাস্কর্য মূর্তি রাখা আছে। আমার পিছনে রয়েছে ইমামবাড়া। মূল ইমাম বাড়িটি কাঠের তৈরি এবং নিজামত দুর্গের অংশ ছিল। এটি 1946 সালে একটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়। তারপর পুনরায় ইমামবাড়াটি তৈরি হয়। এই ইমামবাড়া সারা বছরই বন্ধ থাকে এবং মহরমের সময় কয়েকদিন খোলা থাকে। আপনি যেখানেই ঘুরুন না কেন, আপনাকে একটা গাইড মাস্ট লাগবে। বলবে, ওরা রিকোয়েস্ট করবে যে আপনারা গাইড নিন। আর সবথেকে বড় কথা, মুর্শিদাবাদে আপনি যেখানেই যে কোনো স্পটে যান না কেন, আপনাকে মাস্ট টিকিট নিয়েই ঢুকতে হবে।